পিকু এক সরল কিন্তু কল্পনাপ্রবণ ছেলে। তার চোখ দিয়ে আমরা দেখতে পাই এক ভিন্নতর বাস্তবতা, যেখানে প্রতিটি লেখা যেন জীবন্ত হয়ে ওঠে। এই ডায়েরি শুধু শব্দের নয়, এক নিঃসঙ্গ শিশুর আত্মার আর্তনাদও। সত্যজিৎ রায়ের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি আর অসাধারণ লেখনীতে গঠিত এই গল্প পাঠক বা শ্রোতাকে নিয়ে যাবে এক আবেগময় যাত্রায়। পিকুর ডায়েরি শুধু কাগজে লেখা কিছু কথা নয়, বরং এক নিখাত অনুভব। আজকের গল্প সত্যজিৎ রায়ের পিকুর ডায়েরি। আমি আমার ডায়েরি লিখছি, আমার নতুন নীল নোটবুকে আমি লিখছি, আমার বিছানায় বসে। দাদুও ডায়েরি লেখে, কিন্তু এখন না, কারণ দাদুর অসুখ করেছে, তাই এখন লেখে না। আমি দাদুর অসুখের নামটা জানি, নামটা হলো করোনানি থম্বোসি। বাবা ডায়েরি লেখে না, মা বা দাদাও না, শুধু আমি আর দাদু। আমার নোটবুকটা দাদুর চেয়ে বড়। অনুকূল এটা এনে দিয়েছে, ও বলল এটার দাম 1 টাকা, আর মা ওকে টাকাটা দিয়ে দিয়েছে। আমি রোজ ডায়েরি লিখব, হ্যাঁ, যখন স্কুল থাকবে না। আজ আমার স্কুল নেই, কিন্তু আজ রবিবার না, আসলে স্ট্রাইক ছিল, তাই স্কুল ছুটি। মাঝে মাঝেই স্ট্রাইক হয় আর স্কুল ছুটি থাকে, খুব মজা হয়। ভালো যে এই খাতাটায় লাইন টানা আছে, তাই আমার লেখা সোজা হচ্ছে। দাদা লাইন ছাড়াই সোজা লিখতে পারে, আর বাবা তো পারেই। কিন্তু বাবা বা দাদা বা মায়ের ছুটি নয়। মা অফিসে যায় না, শুধু বাড়িতেই কাজ করে। এখন মা হিতেশ কাকুর সাথে বাইরে গেছে। মা বলেছে নিউ মার্কেট থেকে আমার জন্য কিছু আনবে। আজকাল মা আমাকে অনেক জিনিস কিনে দেয়, একটা পেন্সিল শার্পনার, একটা রিস্ট ওয়াচ, কিন্তু ওটাতে শুধু 3টেই বাজে, আর একটা হকি স্টিকার বলও। ওহ, আর একটা বই, ওটা গ্রিমস ফেয়ারি টেলস, ওতে অনেক ছবি আছে। ভগবান জানে আজকে কি আনবে, হয়তো একটা এয়ারগান, দেখা যাক। ধিংরা এয়ারগান দিয়ে একটা ময়না মেরেছে, তাই আমি ওই চড়ুইটাকে মারার চেষ্টা করব। ওটা রোজ এসে রেলিংয়ের উপর বসে, আমি তাক করে ট্রিগারটা টানব, ব্যাং ব্যাং, ওটা নির্ঘাত মরে যাবে। কাল রাতে একটা বোমা ফেটেছিল, খুব জোরে ব্যাং করে আওয়াজ হয়েছিল। বাবা বলল বোমা, মা বলল না না, হয়তো পুলিশের বন্দুক। বাবা বলল বোমাই হবে। আজকাল আমি প্রায়ই আমার জানলা দিয়ে ব্যাং ব্যাং আওয়াজ শুনি। ওই তো একটা গাড়ির হর্ন। আমি জানি ওটা হিতেশ কাকুর স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়ির হর্ন, তাহলে নিশ্চয়ই মা ফিরে এসেছে। কাল মা আমাকে এয়ারগানটা দিয়েছে, কিন্তু হিতেশ কাকু বলল, পিকুবাবু, এটা আমার তরফ থেকে, তোমার মায়ের থেকে নয়। হিতেশ কাকু ও রিস্ট ওয়াচের জন্য একটা ব্যান্ড কিনেছে। আমি বললাম ওটার নাম টিসোট, কিন্তু হিতেশ কাকু বলল, ও না, এটা তিসো, কারণ শেষের টিটা বলা হয় না। আমার এয়ারগানটা খুব ভালো, আর একটা বড় বাক্সে অনেকগুলো বুলেট আছে, হয়তো 100রও বেশি। হিতেশ কাকু আমাকে গুলি চালাতে শিখিয়েছে, তাই আমি আকাশে গুলি চালিয়েছিলাম, আর অনুকূল ভয় পেয়ে গেছিল। ওই চড়ুইটা কালও আসেনি, আজও না, ওটা খুব দুষ্টু, কিন্তু কাল ওকে আসতেই হবে, তাই আমি তৈরি থাকব। বাবা অফিস থেকে ফিরে আমার এয়ারগানটা দেখল। বাবা বলল, ওকে বন্দুক এনে দিয়েছ কেন? মা বলল, তাতে কি হয়েছে? বাবা বলল, এমনিতেই তো সারাক্ষণ ব্যাং ব্যাং হচ্ছে, বাড়ির মধ্যে আবার বন্দুক আনার কি দরকার? মা বলল, ওতে কিছু যায় আসে না। তখন বাবা বলল, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। আর মা বলল, চেঁচাচ্ছ কেন, তুমি তো সবে অফিস থেকে ফিরলে। বাবা ইংরেজিতে কিছু একটা বলল, হ্যাঁ, আর মাও খুব তাড়াতাড়ি ইংরেজি বলল, সিনেমার লোকেদের মতো। আমি জেরি লুইস আর ক্লিন্ট ইস্টউডের সিনেমা দেখেছি, আর একটা হিন্দি সিনেমা, কিন্তু ওটাতে কোনো ফাইটিং ছিল না। আমি ওটা মিলু দিদির সাথে দেখেছিলাম। ও না, আমার মনে হয় পেনের কালি শেষ হয়ে গেল। আমি বাবার সবুজ কালিটা ভরলাম, এটা কুইঙ্ক। একটা ড্রপার দিয়ে আমার ফাউন্টেন পেনে ভরলাম, এটা মায়ের ড্রপার। মায়ের যখন সর্দি হয়েছিল, তখন ড্রপ ফেলার জন্য ব্যবহার করত। আজ আমি বাবার ডেস্কে বসে ডায়েরি লিখছি, এইমাত্র ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল, তাই আমি দৌড়ে গিয়ে ফোনটা তুলে বললাম, হ্যালো। আর জানো কে ছিল? বাবা। বাবা বলল, পিকু বলছিস? আমি বললাম, হ্যাঁ। বাবা বলল, মা নেই? আমি বললাম, না। বাবা বলল, ও কোথায়? আমি বললাম, মা হিতেশ কাকুর সাথে বাইরে গেছে। বাবা বলল, ও আচ্ছা, বলে ফোনটা রেখে দিল, আর আমি ক্লিক করে আওয়াজটা শুনলাম। তারপর আমি 174 ডায়াল করলাম, ওরা সময় বলে দেয়। আমি মাঝে মাঝে সময় শোনার জন্য এটা করি, কিন্তু ওরা যা বলে আমি কিছুই বুঝতে পারি না। আজ ওই চড়ুইটা এসেছিল, আমি আমার এয়ারগান নিয়ে জানলার কাছে তৈরি ছিলাম, আর চড়ুইটা আসতেই আমি গুলি চালালাম। গুলিটা দেওয়ালে লাগলো, আর তারপর আমি দেখলাম ধিংরাদের দেওয়ালে একটা গর্ত হয়ে গেছে। চড়ুইটা খুব ভয় পেয়ে উড়ে চলে গেল। কাল দাদার তাক কি ভালো, দাদা আমাদের ছাদের ট্যাঙ্কের উপর সবচেয়ে ছোট মাটির পাত্রটা রেখেছিল, আর অনেক দূর থেকে গুলি করে ভেঙে দিল। কয়েকটা টুকরো রাস্তায় এসে পড়ল। আমি বললাম, ও ভগবান, যদি কেউ ব্যথা পায় তাহলে আমাদের বিপদ হবে। দাদা অনেক বড়, আমার থেকে 12 বছরের বড়, তাই ওর তাক এত ভালো। দাদা কলেজে যায়, আর আমি স্কুলে।
দাদা রোজ বাইরে যায়, কিন্তু আমি শুধু বাড়িতেই থাকি, শুধু মাঝে মাঝে সিনেমা দেখতে যাই, আর একবার থিয়েটার দেখেছি। দাদা কাল রাতে খুব দেরিতে ফিরেছিল, তাই বাবা ওকে বকেছিল, আর দাদা এত জোরে চেঁচালো যে আমার ঘুম ভেঙে গেল, তাই আমার সুন্দর স্বপ্নটা শেষ করতে পারলাম না। আমি একটা ঘোড়ায় চড়ে খুব জোরে যাচ্ছিলাম, ধিংরা আমাকে ধরতে পারছিল না। তারপর হিতেশ কাকু আমাকে একটা নতুন বন্দুক দিল, একটা রিভলভার। ও বলল ওটার নাম ফিসো। আর দাদু দাদু একজন কাউবয় হয়ে গেছিল, ক্লিন্ট ইস্টউডের মতো। দাদু বলল, চল ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাই। আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল। এখন আমি বাথরুমে যাব। কাল আমাদের বাড়িতে একটা পার্টি ছিল। না, আমার জন্মদিন বা কিছু ছিল না, এর নিয়ে একটা পার্টি। শুধু বয়স্ক লোকেরা ছিল, তাই আমি যাইনি, শুধু একটুখানি দেখেছিলাম। শুধু বাবা আর মায়ের বন্ধুরা ছিল, দাদার বন্ধুদের একজনও না। দাদা বাড়িতে নেই, ও গত পরশু বা তারও আগে গেছে, আমি জানি না কোথায়। দাদা পলিটিক্স করে, এটা হোপলেস, বাবা বলেছে আর মাও বলেছে। মা আমাকে বলেছিল যেখানে পার্টি হচ্ছে সেখানে না যেতে, তাই আমি যাইনি। কিন্তু আমি 3টে সসেজ আর একটা কোকাকোলা। একজন সাহেব ছিল, সে খুব জোরে হো হো হা হা করে হাসছিল। আর একজন মেমো ছিল, আর মিস্টার মেনন আর মিসেস মেনন, আর একজন সর্দারজি। আমি সঙ্গে সঙ্গে চিনতে পারলাম, কারণ তার মাথায় পাগড়ি ছিল। সবাই হাসছিল, আর আমি আমার ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। তারপর মা ঘরে এসে বাথরুমে গেল, আর তারপর আয়নায় নিজের মুখ দেখল। আরও একজন মহিলাও এসে বাথরুমে গেল, সে একটা সেন্ট মেখেছিল, একটা নতুন সেন্ট, মায়ের কাছে ওটা নেই। তারপর মা আবার আমার ঘরে এসে বলল, কিরে, তুই এখনো জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়। আমি বললাম, আমার একা একা ভয় করছিল। মা বলল, বোকার মতো কথা বলিস না, 11টা বাজে, চোখ বন্ধ কর, দেখবি ঘুম চলে আসবে। আমি বললাম, দাদা কোথায়? মা বলল, অনেক হয়েছে, এখন ঘুমো, বলেই চলে গেল। কিন্তু বাবা আমার ঘরে এলো না। এখন বাবা আর মা ঝগড়া করছিল। ওরা বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলে, শুধু মাঝে মাঝে বাংলায়। কিন্তু পার্টিতে ওরা ঝগড়া করেনি, তাই পার্টিটা ভালো, কোনো ঝগড়াঝাটি নেই, শুধু ড্রিঙ্কস। একদিন একজন অসুস্থ হয়ে পড়েছিল। মা বলেছিল ওর শরীর ভালো লাগছে না, কিন্তু অনুকূল বলেছিল ও ড্রিঙ্ক করেছিল তাই। আমাদের ফ্রিজে বোতল আছে, খালি হয়ে গেলে মা ওগুলোতে জল ভরে রাখে, ঠান্ডা জল। ওগুলোতে গন্ধ হলে মা সুখদেওকে বকে, বলে তুই এগুলো ঠিক করে ধুস না কেন? সুখদেও বলে, না মেমসাব। ও মাকে মেমসাব বলে কেন? মা কি মেম নাকি সাব? না, এটা সত্যিই খুব মজার। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম যে কিভাবে আসে কেউ জানে না। দাদু বলে মরে গেলে নাকি খুব লম্বা একটা ঘুমে চলে যেতে হয়, আর তখন ইচ্ছে মতো স্বপ্ন দেখা যায়, শুধু সারাক্ষণ স্বপ্ন আর স্বপ্ন। আমি আমার ডায়েরিটা এমন একটা জায়গায় লুকিয়ে রাখি যা কেউ জানে না। ওটা আমাদের পুরনো গ্রামোফোনটা। এখন আর কেউ ওটা বাজায় না, কারণ নতুনটা ইলেকট্রিকের। ওটা লং প্লেইং, তাই পুরনোটা কেউ ধরে না। সেখানেই আমি আমার ডায়েরি লুকোই, তাই কেউ জানে না যে আমি ডায়েরি লিখি। আমি অনেক লিখি, তাই আমার আঙুলে একটু ব্যথা করে। মা যখন আমার নখ খাটছিল, আমি উফ করে উঠলাম। মা বলল, কি রে, ব্যথা লাগছে? আমি বললাম, না না, কিছু না, কারণ তাহলে মা জেনে যেত যে আমি ডায়েরি লিখি। দাদু বলেছে, তোর ডায়েরি কাউকে দেখাবি না, শুধু তুই লিখবি আর তুই পড়বি, আর কেউ না। আমার কাছে আর 22টা বুলেট বেঁচে আছে, আমি গুনে দেখেছি। কিন্তু ওই চড়াইটা এত দুষ্টু, ওটা আর এলোই না। আমি ছাদে গিয়ে জলের ট্যাঙ্কে গুলি করি, ওটা থেকে টং টং শব্দ হয় আর ছোট ছোট গোল গোল দাগ হয়ে যায়। তাই ভাবছি পায়রা মারব। পায়রারা শুধু বসে থাকে আর হয়তো একটু হাঁটাচলা করে, কিন্তু ওরা অত বেশি ওড়ে না। দাদা 5 দিন হলো চলে গেছে, ওর ঘরটা খালি, শুধু র্যাকে একটা সাদা শার্ট আর একটা নীল প্যান্ট পরে আছে, আর ওর বই আর জিনিসপত্র। কালকে আমি সাবানের বাবল ফোলাচ্ছিলাম, তখন একটা হর্নের আওয়াজ শুনলাম। আমি বললাম, ওটা হিতেশ কাকু। সোনা বলল, সোনা, তুই ধিংরার সাথে খেলতে যায় না? আজ ওর ছুটি। আমি বললাম, ধিংরা আমার চুল টানে, আমাকে ব্যথা দেয়, আমি যাব না। তখন মা বলল, তাহলে তুই তোর এয়ারগান নিয়ে ছাদে যা। আমি বললাম, তাহলে আমি পায়রা মারব। মা বলল, ওরে না না, ওসব করিস না, শুধু আকাশের দিকে ছোড়। আমি বললাম, ওতে কোনো মজা নেই, আকাশের দিকে তাক করে কি করে মারব? মা বলল, তাহলে অনুকূলের কাছে যা। আমি বললাম, অনুকূলটা শুধু তাস খেলে। ও, দরোয়ান, সুখদেও আর আরেকজন লোক, ওরা সারাদিন শুধু তাসই খেলে, তাই আমি কোথাও যাব না। তখন মা আমাকে জোরে একটা চড় মারল, আর আমি বিছানার কাঠের ফ্রেমে গিয়ে ধাক্কা খেলাম। তাই আমি একটু কাঁদলাম, খুব বেশি নয় যদিও।
মা চলে গেলে আমি আরও একটু কাঁদলাম, কিন্তু বেশি নয়। আর ভাবলাম এখন কি করা যায়। তারপর ভাবলাম দেখি ফ্রিজে কি আছে। একটা ক্রিম রোল আর 2টো গোলাপজামুন ছিল। আমি ওগুলো খেয়ে নিলাম, তারপর সোজা বোতল থেকে জল খেলাম। না, আমি গ্লাসে ঢালিনি, একদমই না। তারপর আমি একটা ইলাস্ট্রেটেড উইকলি দেখলাম। ওটা বাবার ডেস্কে ছিল, কিন্তু কোনো ভালো ছবি ছিল না, শুধু একটা ডোনাল্ড ডাকের ছবি ছিল। তারপর আমি বারান্দায় দৌড়ে গিয়ে একটা ছোট টুলের ওপর দিয়ে হাই জাম্প দিলাম। ওটা সোজা ছিল, কিন্তু একটা বড় টুলের ওপর দিয়ে চেষ্টা করতে গিয়ে পড়ে গেলাম আর কেটে গেল। অল্প একটু রক্ত বেরিয়েছিল, কিন্তু বাথরুমে ডেটল ছিল। ডেটল লাগালে ব্যথা করে না, কিন্তু টিংচার আয়োডিন লাগালে করে, তাই আমি ডেটল লাগালাম। তারপর আমি বাইরে দৌড়ে গেলাম, কারণ একটা জেট প্লেন খুব জোরে শব্দ করে নিচু দিয়ে উড়ে গেল। আমি দেখেছিলাম বাবা যখন জেটে গেছিল আমি দমদম গেছিলাম। বাবা লন্ডন থেকে একটা ইলেকট্রিক শেভার এনেছিল, ওটা বাবার জন্য, আর আমার জন্য জুতো আর একটা খুব বড় অ্যাস্ট্রোনট। কিন্তু রনিদা ওটা নষ্ট করে দিয়েছে। এখন আমার অঙ্ক করতে যাওয়া উচিত। আজ আমি আবার আমার ডায়েরি লিখছি। আমার সব বুলেট শেষ হয়ে গেছে, একটাও গুলি ওই পায়রাটার গায়ে লাগলো না কেন? বন্দুকটা নিশ্চয়ই একদম কাজের না, ভাবছি ওটা ফেলে দেব। আমি দাদার ড্রয়ারে একটা দেশলাই বাক্স দেখেছি, তার মানে দাদা নিশ্চয়ই সিগারেট খায়, না হলে ওর কাছে দেশলাই বাক্স থাকবে কেন? কিন্তু দাদা তো ফিরলই না। ভগবান জানে ও কোথায় আছে, অথবা হয়তো ভগবানও জানে না। এখন যদি মাও চলে যায় তাহলে খুব অসুবিধে হবে, কারণ কাল রাতে মা বাবাকে বলছিল যে ও চলে যাবে। আমি দুপুরে ঘুমিয়েছিলাম বলে আমার ঘুম আসছিল না। আমি জেগেই ছিলাম, কিন্তু চোখ দুটো জোরে বন্ধ করে রেখেছিলাম। ওরা ভাবল পিকু ঘুমোচ্ছে, তাই ওরা জোরেই কথা বলছিল। এখন বাড়িতে কেউ নেই, শুধু আমি আর দাদু। অনুকূল কোথায়? ও নিশ্চয়ই তাস খেলছে, তাই বাড়িতে শুধু দাদু আর আমি। দাদু নিচে থাকে, কারণ ডাক্তার ব্যানার্জি বলেছেন দাদু সিঁড়ি ভাঙতে পারবে না, কারণ দাদুর করোনারি থ্রম্বোসিস আছে। তাই দাদুর একটা বেল আছে, ওটা থেকে টিং 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 করে আওয়াজ হয়, আমরা সবাই শুনতে পাই। আজ আমি একবার ওই আওয়াজটা শুনেছিলাম। আমি তখন আমার জানলা দিয়ে থুথু ফেলছিলাম, অনেক দূরে ফেলার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমি টিং 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 আওয়াজটা শুনলাম আর বুঝতে পারলাম ওটা দাদু। কিন্তু আমি আরও 4বার থুথু ফেলার চেষ্টা করলাম। একবার থুথুটা বাইরের পাঁচিলের ওপারে গিয়ে পড়ল। তারপর ভাবলাম দেখি দাদু কি চায়। আমি দৌড়ে নিচে গেলাম। খুব শব্দ হলো, কারণ সিঁড়িগুলো কাঠের, ওগুলো থেকে ধূপ ধূপ শব্দ হয়। কিন্তু দাদু শুয়েছিল, কথা বলছিল না, কিন্তু ঘুমোচ্ছিলও না। তাই আমি বললাম, কি হয়েছে দাদু, কি হয়েছে? কিন্তু দাদু কিছুই বলল না, শুধু ফ্যানের দিকে তাকিয়েছিল। ওটা একটা ঊষা ফ্যান, শুধু দাদুর ঘরেই ঊষা, বাকি সব ফ্যান GECর। তারপর আমি ফোন বাজার শব্দ শুনলাম, তাই দৌড়ে গেলাম। ফোনটা অনেকবার বাজছিল। আমি যখন হ্যালো বললাম, একজন বলল, মিস্টার শর্মা আছেন? আমি বললাম, এখানে কোনো শর্মা নেই, রং নাম্বার, বলে ফোনটা রেখে দিলাম। ফোনটা ক্লিক করে উঠল। আমি খুব হাঁপাচ্ছিলাম, কারণ আমি খুব জোরে দৌড়েছিলাম, তাই আমি সোফায় শুয়ে পা দুটো তুলে দিলাম। মা থাকলে বকত, কিন্তু মা তো এখানে নেই। আমি সঙ্গে সঙ্গে দেখলাম আমার পা দুটো নোংরা, কিন্তু মা তো যাই হোক নেই। আর এখন আমি আবার আমার ডায়েরি লিখছি আমার বিছানায় বসে। কিন্তু আর পাতা নেই, আর বাড়িতেও কেউ নেই, শুধু দাদু আর আমি, আর একটা মাছি, ওটা বারবার ঘুরে ঘুরে আসছে। খুব বোকা একটা মাছি, কি যে বিরক্তিকর। আর এখন এই পাতাটা শেষ, খাতাটাও শেষ, সব শেষ। ইতি। পিকুর ডায়েরি শুধু একটি খাতা নয়, এক কিশোর মন ও তার কল্পনার এক অনবদ্য দলিল। সত্যজিৎ রায়ের গল্পের প্রতিটি শব্দে যেন বুনে দেওয়া হয় বাস্তবতা আর কল্পনার সূক্ষ্ম যোগসূত্র। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে অন্য এক গল্পে।